প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণীর পার্ট 4 6 ম্যাথ করব। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা দেখো, প্রশ্নপত্রটা দেখে বুঝতে পারছো নতুন এটা। ঠিক আছে, তো একের দাগে তিনটে হচ্ছে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তারপর দ্বিতীয় যেটা আছে সত্য মিথ্যে ট্রু ফলস তিনটে দেওয়া আছে, এবং তিনেরটা দেখো স্তম্ভ মিলাতে বলেছে, প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ যে কোনো তিনটি মিলাতে বলেছে, আমরা সবই করব। ঠিক আছে, আর চারের দাগে দুটো প্রশ্ন দেওয়া আছে, সেই দুটো প্রশ্নের উত্তর চেয়েছে। তাহলে চলো আমরা এর সমাধান করি। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, একের দাগের একেরটা 8 অঙ্কের যে সংখ্যা থেকে 7 অঙ্কের 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ ফল কত হবে। তো আমরা 8 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ একের পেছনে 7টা শূন্য দিয়ে হবে, আর 7 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 7টা 9 হবে। এদের দুজনের যদি আমরা বিয়োগফল দেখি, তাহলে এদের দুজনের বিয়োগফল কিভাবে লিখব? যেহেতু 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বড়, তাই সেইটা বিযুক্ত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 7টা 9। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তোমাদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ডিটাই হবে আমাদের অপশনের উত্তর। ঠিক আছে, এরপর দেখো দুইয়ের দাগের যে প্রশ্নটা আছে একের, যে 50-এর সংখ্যাকে 500 সংখ্যাকে রোমান সংখ্যায় লিখে পাবো কত। তাহলে 500কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি, সেটা ডি দ্বারা আমরা চিহ্নিতকরণ করি। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে বিটাই আমাদের এখানে উত্তর। ঠিক আছে, এরপরে দেখো তিনের দাগের প্রশ্ন, একের তিনেরটা দেখো এমসিকিউ, যে 3 গুণিত 1-এর 5কে লেখা যায় কিভাবে। দেখো 3 গুণিত 1-এর 5 বলতে তিনটে 1-এর 5-এর যোগফল। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে ডিটাই আমাদের এখানে সঠিক উত্তর। এই ছিল আমাদের একের দাগের প্রশ্নের উত্তর। এরপর আমরা দুইয়ের দাগের সত্য মিথ্যাগুলো করে নেব। ঠিক আছে, দুইয়ের দাগের সত্য মিথ্যাতে দেখো প্রথমের যে প্রশ্নটা আছে দেখো, যে 1/3 ভাজিত 15 সমান 5। এটা কি সত্য? না, এটা সত্য না, এটা মিথ্যে হবে। ঠিক আছে, কারণ কি, যদি আমরা LHS অর্থাৎ বাম পক্ষকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে কিন্তু আমরা পাবো 1/45। ঠিক আছে, আর যদি RHS দেখি, RHS কিন্তু অর্থাৎ ডান পক্ষটা আছে 5, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, LHS আর RHS সমান হচ্ছে না, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না। তাহলে এই বিবৃতিটি আমাদের এখানে মিথ্যে হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্নে বলা আছে দেখো, যে 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে যে কোনো টাকা পড়ে থাকবে না। ঠিক আছে, তাহলে এই বিবৃতিটা কিন্তু সত্য হয়। কেন সত্য হয় সেটা আমরা যাচাই করে দেখি। যে 50 টাকার 1/5 অংশ বলতে, অর্থাৎ 50 টাকার 1/5 অংশ বলতে এখানে পাবো 50 গুণিত 1/5। ঠিক আছে, অর্থাৎ 10 টাকা পাচ্ছি। তাহলে এই 10 টাকার যদি আবার আমরা নিয়ে নিই, তাহলে কিছু পড়ে থাকবে না, অর্থাৎ 10 ভাজিত 10 সমান 0, তাহলে কোনো টাকাই পড়ে থাকবে না। তাহলে আমাদের এই বিবৃতিটা সত্য। ঠিক আছে, এরপরে দেখো তিনের দাগের যে প্রশ্নটা আছে, তিনের দাগের প্রশ্নে কি বলা আছে, যে 5501-এর সব থেকে কাছে হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা হলো 6000। বিবৃতিটা কি সত্য? হ্যাঁ, বিবৃতিটা হচ্ছে সত্য হবে। কারণ কি, 5501-এর কাছাকাছি হাজারের দুটি গুণিতক যদি আমরা নিই, এক হচ্ছে 5000 আর এক হচ্ছে 6000। তাহলে 5001 থেকে যদি আমরা 5000কে বিয়োগ করলে দেখো আমাদের বিয়োগফল আছে 501, আর 6000 থেকে 5501 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল আমাদের আসবে 499। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে 6000 যদি আমরা উত্তরটা করি, তাহলে সেটা সঠিক হবে। কারণ দেখো যে সংখ্যাটা দেওয়া আছে, সংখ্যাটা কত দেওয়া আছে, 5501, এর কাছাকাছি কিন্তু 6000ই হবে, কারণ এদের পার্থক্যটা কম। ঠিক আছে, আর যেটার পার্থক্য বেশি সেটা হবে না। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের উত্তর হবে 6000-এর সব থেকে কাছে অবস্থান করবে। 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতক সেটা হচ্ছে 6000 হবে। এইটা আমাদের সত্য হবে বিবৃতি। ঠিক আছে, এরপরে স্তম্ভ মেলানোটা দেখো। স্তম্ভ মেলানোতে আমরা
এখানে 3টে করতে বলেছে, কিন্তু এখানে আমরা সবকটাই করে নেব। ঠিক আছে, তো প্রথমে যে স্তম্ভটা দেওয়া আছে সেই চিত্রটা সে প্রশ্ন থেকেই তোলা। তারপর তার সমাধানটা দেখো, সমাধানটা তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, সমাধানটা কি? সমাধানটা দেখো, y - 7 লেস দেন 20, এর মানে কি y - 7 20 থেকে বড় হবে। ঠিক আছে, 20 থেকে বড় হবে, এটা হলো 1 নম্বরের স্তম্ভ মিলিয়ে দিলাম। তারপর y - 7 গ্রেটার দেন ইকুয়ালস টু 20, এর মানে কি y - 7 20 সমান এবং 20 থেকে বড়। ঠিক আছে, তারপরে y - 7 নট ইকুয়ালস টু 20, অর্থাৎ y - 7 অসমান 20 থেকে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরেরটা দেখো, y - 7 লেস দেন ইকুয়ালস টু 20, এর মানে কি y - 7 20 সমান এবং 20 থেকে ছোট হবে। ক্লিয়ার? তারপরেটা দেখো, y - 7 গ্রেটার দেন 20, অর্থাৎ y - 7 এর থেকে বড় হবে 20, 20 থেকে বড় হবে, এখানে 20 থেকে বড় হবে y - 7। ঠিক আছে, তোমরা যত্ন সহকারে এটাকে ভালো করে তুলে নেবে, আর যখন লিখবে তখন কিন্তু অবশ্যই তোমরা এইখানে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ দিয়ে পরস্পর পাশাপাশি মেলবন্ধন করে লিখবে, যেটা সঠিক হবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাচ্ছি 4-এর 1-এর প্রশ্নটা। দেখো 4-এর 1-এর প্রশ্নে কি বলা আছে? 4-এর 1-এর প্রশ্নে বলা আছে, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। ঠিক আছে, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তাহলে আমার বয়স কত? আমার বয়স হচ্ছে x বছর যদি ধরে নিই, তাহলে দাদার বয়স কত হবে? দাদা যেহেতু 5 বছরের বড়, তাহলে x + 5, এটা হবে দাদার বয়সটাকে আমার বয়সের দ্বারা লিখন। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা আছে 4-এর, সেখানে বলে দেওয়া আছে যে 5005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে প্রথম 5-এর স্থানীয় মান কত হবে? 5-এর পর 6টে হচ্ছে 0 হবে। তারপর দেখো 0 স্থানীয় মান 0, আবার 0 স্থানীয় মান 0। তারপরে এইখানে যে 3 নম্বরের যে 5 আছে তার স্থানীয় মান কত হবে? 5000। আর তারপরে 0 স্থানীয় মান 0 হবে, তারপরে স্থানীয় মান 0, তারপরে যে 5টা আছে তার স্থানীয় মান 5 হবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? এইভাবে লিখব। ঠিক আছে, কিভাবে? যে 5-এর পর 6টা 0 প্লাস 00 প্লাস 5000 প্লাস 005, এটাই হবে আমাদের 4-এর দাগের উত্তর। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 1-এর দাগের 1-এরটা, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এইখানে ক্ষয়েরটা কিন্তু ঠিক হবে, অর্থাৎ কুইনাইন পাওয়া যায়। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে খ। ঠিক আছে, 1-এর 2-এরটা দেখো, কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো কি? নুন, ম্যালাথিয়ন, কার্বারিল, ইউরিয়া। এখানে আমরা জানি ইউরিয়া হচ্ছে সার হিসেবে ব্যবহার হয়। তাহলে আমাদের 1-এর 2-এর উত্তরটা হয়ে যাবে ঘ, ইউরিয়া। তারপর 3-এর দাগের দেখো, 3-এর দাগেরটা কি? কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি হবে? এখানে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেতটা হবে গয়ের দাগের দেখো CCl4, এটাই আমাদের এখানে উত্তর। তাহলে আমরা এরপর দেখি শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দেখো 3টে প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটা আছে 2-এর 1, সাগর কুসুম, আর এখানে একটা ড্যাশ দেওয়া আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে, সেখানে হবে ক্রাউন মাছ। ঠিক আছে, তো সাগর কুসুম আর ক্রাউন মাছ এদের মধ্যে মিথজীবী সম্পর্ক রয়েছে। তারপরে দ্বিতীয়টা দেখো 2-এর 2, কোনো কঠিন পদার্থের বড় টুকরো ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় কিন্তু বেশি হয়। কেন বেশি হবে? দেখো যখন তারা একত্রিতভাবে বড় টুকরো ছিল তখন তাদের একটা ক্ষেত্রফল নির্দিষ্ট ছিল, তাকে যদি আমরা বারবার অনেক টুকরোতে ভেঙে দিই তাহলে তাদের ক্ষেত্রফলটা তুলনামূলক বেড়ে যাবে। ঠিক আছে, মোট ক্ষেত্রফল, ওকে, কিন্তু ইন্ডিভিজুয়াল ক্ষেত্রফল কিন্তু কমে যাবে, এটা তোমরা মাথায় রাখবে। এরপর 2-এর 3-এটা দেখো, রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিক তাপ পরিবহনের ক্ষমতা কম। ঠিক আছে, এখানে উত্তর হবে কম। ক্লিয়ার? এই ছিল আমাদের
দুইয়ের শূন্যস্থান পূরণ। এরপর আমরা দেখব 3-এর দাগের একটি বা দুটি বাক্যে উত্তর। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে যে বিভিন্ন প্রাণীদেহে থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণসহ ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি 3-এর 1-এর উত্তরটা কি হবে। 3-এর 1-এর উত্তরটা হবে দেখো, আমরা যে সমস্ত জামা কাপড় পরি তার উপাদানগুলি বিভিন্ন প্রাণীর থেকে কিন্তু আসে। যেমন রেশম পাওয়া যায় রেশম মদ থেকে, উল পাওয়া যায় ভেড়ার দেহের লোম থেকে, চামড়া পাওয়া যায় গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীর দেহে থেকে, পশম পাওয়া যায় শিয়াল, বনবিড়াল, সিল মাছের প্রভৃতি থেকে কিন্তু আমরা পশম পেয়ে থাকি। এটা হচ্ছে 3-এর 1-এর উত্তর। এরপর আমরা 3-এর 2-এরটা দেখব। 3-এর 2-এর দাগের যে প্রশ্নটা দেখো, জল ও বালির মিশ্রণকে কি কি উপায়ে বালি থেকে পৃথক করা যায়। তাহলে উত্তরটা আমাদের কি হবে? উত্তরটা হবে জল ও বালির মিশ্রণকে যে সমস্ত উপায়ে পৃথক করা যায় তা হলো, এক হচ্ছে পরিশ্রবণ পদ্ধতি। এই প্রক্রিয়ায় ফিল্টার কাগজের সাহায্যে জল বালির দ্রবণ থেকে বালিকে পৃথক করা যায়। তারপর দ্বিতীয় পদ্ধতি থিতানো পদ্ধতি। বালি ও জলের যে দ্রবণ কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে বালি জলের নিচে থিতিয়ে পড়বে এবং তারপর আমরা যদি তাদের পরিষ্কার করি, পরিষ্কার জলটিকে উপর থেকে ঢেলে নিই, তাহলে কিন্তু বালি পড়ে থাকবে। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হয়, বালিকে সম্পূর্ণরূপে পৃথক করা যায় না। ঠিক আছে, তারপরে যে পদ্ধতিটা দেখো, যে ছেঁকে নেওয়ার যে পদ্ধতি, ছেঁকে নেওয়ার পদ্ধতিতে কি হয়, তো আমরা জল ও বালির মিশ্রণটাকে নিয়ে একটা কাপড়ের সাহায্যে যদি আমরা বালিকে জল থেকে পৃথক করি, ছেঁকে নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বালিকে আলাদা কিছুটা করতে পারবো। এখানে কিন্তু সম্পূর্ণভাবে আমরা আলাদা করতে পারি না, কিছু বালিকণা কিন্তু জলের সঙ্গে চলে যায়। ঠিক আছে, এরপর 4-এর দাগের যে প্রশ্ন আছে, 3টি বা 4টি বাক্যে উত্তর চেয়েছে। প্রথম যে প্রশ্ন আছে দেখো, স্ট্রেপ্টোমাইসিস বা স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। তো এখানে স্ট্রেপ্টোমাইসিস একটি উপকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, কারণ এর থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান আমরা পাই। এটি প্রধানত ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় যে 500টির বেশি ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক এবং যে পরজীবী নাশক ঔষধ কিন্তু আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো যেমন স্ট্রেপ্টোমাইসিস, তারপরে এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এক রকমের যে কয়েকটা ঔষধ যা আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়ে এবং জীবাণুদের মেরে ফেলে। সুতরাং বলা যায় স্ট্রেপ্টোমাইসিস হলো একটি উপকারী ব্যাকটেরিয়া। এই ছিল 4-এর দাগের 1-এর প্রশ্নের উত্তর। এরপর আমরা দেখে নেব 4-এর 2-এর প্রশ্নটা কি। 4-এর 2-এর প্রশ্নে বলা আছে যে জলে দ্রবীভূত হওয়ার পর নুন সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। তাহলে এই তোমার হচ্ছে প্রক্রিয়া, ঠিক আছে, এই যে বিভাজন পদ্ধতি, সেই বিভাজন পদ্ধতি পরিশ্রাবণ না পাতন অনুপযুক্ত সেটা লিখতে হবে। বলেছে যে পরিশ্রবণ উপযুক্ত হবে না পাতন উপযুক্ত হবে, বা কোনটা অনুপযুক্ত হবে যেটা কাজে লাগবে না, সেটাই আমাদের বলেছে। উত্তরটা কি হবে? এই কাজটি করতে হলে পরিশ্রবণ পদ্ধতিটি অনুপযুক্ত, অর্থাৎ পরিশ্রবণ পদ্ধতি লাগবে না। কারণ কি, নুন জলে গোলার পর নুনের কণার যে মাপ এতটাই ছোট হয়ে যায় যে এই কণাগুলো খুব সহজে ফিল্টার কাগজের মধ্য দিয়ে বেরিয়ে যায়। এর ফলে ফিল্টার কাগজের সাহায্যে নুনের কণাগুলোকে কিন্তু আমরা আলাদা করতে পারি না, সেই জন্য পরিশ্রবণ প্রক্রিয়া এক্ষেত্রে অনুপযুক্ত। ক্লিয়ার? তো প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, 1-এর 1 সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। ভব ঘুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে, ঘয়েরটা আমাদের ঠিক হয়ে যাবে। এখানে নৌকার খোলে। 1-এর 2-এরটা দেখো, তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে কাকে?
অভিমন্যু সেনাপতিকে। এখানে ক্ষয়েরটা হয়ে যাবে উত্তর। 1-এর 3-এরটা দেখো, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে ঘ পাইন গাছ। 1-এর 4-এরটা দেখো, যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থটির রচয়িতা শক্তি চট্টোপাধ্যায় গ। ঠিক আছে, গয়েরটা ঠিক হবে। তারপর 5-এরটা দেখো, 1-এর 5, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থটা কি। এখানে মাইল শব্দের অর্থ হবে খ সাবধান। ঠিক আছে, এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি। ভরদুপুর কবিতায় অসত্য গাছটি হলো পথিকজনের ছাতা। 2-এর 2-এরটা দেখো, এখানে বাতাসের ভেতর সব সময় ভিজে জলের ছাপটা থাকে এমন কেন মনে হয়, কারণ 5-7 মাইলের মধ্যে বঙ্গোপসাগর আছে, তাই এমন মনে হয়। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখো 2-এর 3, মন ভালো করা কবিতায় কবি রদ্রুকে কিসের সঙ্গে তুলনা করেছে। এই কবিতায় কবি রদ্রুকে মাছরাঙার পাখি সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ মাছরাঙা যে পাখি, ঠিক আছে, তার সঙ্গে তুলনা করেছে। তারপর 2-এর 4-এরটা দেখো, আমি কথা দিয়ে এসেছি, কত্থক কোন কথা দিয়ে এসেছে, তাকে আবার ভিজে ঘাসের ওপর যেতে হবে, এই কথাই তিনি দিয়ে এসেছেন। ঠিক আছে, এরপরে 3-এর দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 3-এর দাগের প্রশ্নে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতে বলেছে, একটু বড় হবে, তাই আমরা প্রশ্নটাকে আগে দেখিয়েছি, তারপর উত্তরগুলো করে দিয়েছি। প্রথম যে প্রশ্নটা আছে পড়ো সেটা, দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতে, কে স্বপ্ন দেখে, কেন এমন স্বপ্ন দেখে। উত্তরটা দেখো, উদ্ধৃত অংশে স্বপ্ন দেখে পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা পাইন গাছ। পাইন গাছ সারা বছর পাহাড়ের ঠান্ডার মেজাজে থাকে, সেখানে সারা বছর সব সময় বরফে ঢাকা থাকে, কিন্তু পাইন গাছ এর ইচ্ছে সে মরুভূমির ওপর দাঁড়িয়ে থাকবে, তাই এমন স্বপ্ন সে দেখেছে। ঠিক আছে, এরপরে 3-এর 2-এরটা দেখো, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন। এখানে ভুল করে 3-এর 3-এরটা করে দিয়েছি, 2-এরটা পরে করেছি, দেখে নাও। 2-এরটা আগে দেখে নাও, তারপর 3-এরটায় যাচ্ছি। দেখো 3-এর 2-এরটা, জঙ্গলের পশুরা সাধারণত নীরব, তাদের কথাই এখানে বলা হয়েছে। তারপরে বলেছে নীরব কেন, কারণ জঙ্গলের পশুরা সর্বদাই প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকে, তাই তাদেরকে নীরব থাকতে হয়। ঠিক আছে, এরপরে দেখো 3-এর দাগের যে প্রশ্নটা আছে, 3-এর দাগের প্রশ্নে কি বলা আছে, এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোর পোকার বাসাবাড়ি রচনাংশে অনুসরণের লেখো। এইটা আমাদের লিখতে বলেছে যে কুমোর পোকা কীভাবে বাসা বাঁধে, তার বিবৃতি দিতে বলেছে, কিভাবে সে ব্যাখ্যাটা। ঠিক আছে, তো 3-এর 3-এরটা দেখো উত্তর, ডিম পাড়ার সময় হলেই এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজে বেরোয়। 2-4 দিন ঘুরে ফিরে মন মতো স্থান দেখতে পেলেই তারা আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে নেয়, তারপর যে খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ পুনঃ দেখে নেয়। 2-3 বার এভাবে এদিক ওদিক ওড়ার পর অবশেষে তারা কাদা মাটির সন্ধানে বেরিয়ে পড়ে। ঠিক আছে, এ হলো আমাদের 3-এর দাগের সমস্ত প্রশ্নের উত্তর। ক্লিয়ার? তোমরা যেখানে মনে হচ্ছে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সেইখানে ভিডিওটিকে পজ করে দিয়ে তোমরা সুন্দর করে টুকে নেবে খাতায়। এরপরে আমরা 4-এর যে প্রশ্ন দেখো, 4-এর প্রশ্নে বলা আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম 1-এরটা কি, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হয়েছে এমন দুটি উদাহরণ। তাহলে প্রথম যে 4-এর 1-এরটার উত্তর দেখো, প্রাত যুক্ত আস প্রাতরাস, আর নিযুক্ত আকার নিরাকার। ঠিক আছে, এই দুটো উদাহরণ তোমরা দিয়ে দিবে। তারপরে দেখো 4-এর 2,
বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন দুটি উদাহরণ দাও। তাহলে 4-2 উত্তরটা হবে কি, নি যুক্ত রব নীরব, স্বযুক্ত রাজ স্বরাজ। এই দুটো উত্তর লিখে দেবে তোমরা উদাহরণ হিসেবে, ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরে 4-3 জোড় বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ, এদের উদাহরণ দিতে বলেছে। তো প্রথমেই আমরা উত্তরটা দেখে নিই। জোড় বাঁধা সাধিত শব্দ হবে পিতা মাতা, আর শব্দখণ্ড জুড়ে সাধিত শব্দ হবে হিমযুক্ত আলয় হিমালয়, ঠিক আছে। এই দুটো কিন্তু সঠিক উত্তর, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি 4-এর যে প্রশ্ন, সংখ্যাবাচক এবং পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়, সেই পার্থক্য আমাদের এখানে চেয়েছে। পার্থক্যটা দেখো, পার্থক্যটা কি, সংখ্যাবাচক শব্দ এক পাশে লিখব আর এক পাশে আমরা পূরণবাচক শব্দ লিখব। প্রথম যে পার্থক্য, সংখ্যাবাচক শব্দ বিশেষ্য বা সর্বনামের সংখ্যা প্রকাশ করে, কিন্তু পূরণবাচক যে শব্দ, পূরণবাচক শব্দ শুধুমাত্র সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করবে, ঠিক আছে। দ্বিতীয় যেটা আছে দেখো, সংখ্যাবাচক শব্দে, সংখ্যাবাচক শব্দগুলি হলো মূল শব্দ, আর পূরণবাচক শব্দগুলো হলো শব্দগুলি সংখ্যাবাচক শব্দ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আরও একবার বলছি যে সংখ্যাবাচক শব্দ মূল শব্দ, কিন্তু পূরণবাচক শব্দটা হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দ থেকে সৃষ্টি হয়েছে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, 1-এর দাগের 1-এরটা ঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে। এখানে ঠিক জোড়াটা হবে, দেখবে তোমাদের গয়ের দাগেরটা ঠিক জোড়া হবে উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়, এটাই কিন্তু আমাদের উত্তর হবে, ঠিক আছে। তাহলে 1-এর দাগের 1-এরটা কি হবে উত্তর, গ, উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, 1.2 নিরক্ষরেখার সমান্তরাল উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো, এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে খ, কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। আরও একবার বলছি, নিরক্ষরেখার সমান্তরাল উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হবে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। এরপর আমরা 3-এর দাগের প্রশ্নটা দেখি। 3-এর দাগের প্রশ্নে কি বলা আছে, 1-3 নিচে যে রাজ্যটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে সেটি কোনটি, সেটা অবশ্যই কিন্তু ঘয়ের দাগের পশ্চিম বাংলা হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, এটাই তোমাদের উত্তর হবে। এরপর আমরা ঠিক এবং ভুল, ঠিক আছে, সত্য হলে ঠিক আর মিথ্যা হলে ভুল দিয়ে আমাদের এখানে উত্তরটি করতে বলেছে। তো প্রথম যে প্রশ্ন আছে 2-এর 1, গোলাকার যে পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করার ত্রুটি মাঝ বরাবর স্ফীত, ঠিক আছে, গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত হয়, এটা কি ঠিক? হ্যাঁ, এটার উত্তরটা কিন্তু ঠিক হবে, ঠিক আছে, এটা তো আমাদের উত্তর হবে ঠিক, ক্লিয়ার, কারণ সত্য এটা বিবৃতি। তারপর দেখো 2-এর 2-এরটা দেখো, 0 ডিগ্রি ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, এটা ভুল, ঠিক আছে। কেন ভুল? কারণ বিবৃতিটা হচ্ছে আমাদের মিথ্যে। তারপরে 2-এর 3-এরটা দেখো, সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন, হ্যাঁ, এই বিবৃতিটা কিন্তু সত্য, তাই আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে ঠিক, ঠিকটাই হয়ে যাবে আমাদের উত্তর এখানে, ক্লিয়ার। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। 3-এর 1-এরটা দেখো, যে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, তারার রঙের সাথে উষ্ণতার কি সম্পর্ক আছে, উত্তরটা দেখো, ভালো করে শুনবে এবং ভালো করে টুকে নেবে। উষ্ণতার উপর তারার রং নির্ভর করে, কেমন? 1-এর দাগে দেখো, যে তারার উষ্ণতা সবচেয়ে বেশি তার রং সাদা হয় এবং তারাগুলি আয়তনেও অনেক বড় হয়, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা আছে দেখো, যে তারার উষ্ণতা মাঝারি সেই তারাগুলির রং হয় নীল এবং এগুলি অত্যন্ত উষ্ণ তারা এবং খুবই উজ্জ্বল হয়, ঠিক আছে। 3-এর দাগেরটা কী হবে, যে তারার উষ্ণতা সবচেয়ে কম তাদের রঙ হয়ে লালচে,
ঠিক আছে, এবং এদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। উষ্ণতা কম যুক্ত তারা লালচে হবে, এদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি হয়। তারপরের প্রশ্ন দেখো, 3-2 দেখো, 3-2 কি বলেছে? 3-2 বলেছে পৃথিবীর যে অক্ষ মেরুরেখা এবং নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও। তো আমরা পৃথিবীর একটা চিত্র, একটা বৃত্তাকার চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করে তার মাঝ বরাবর দেখো পূর্ব থেকে পশ্চিম নিরক্ষরেখা, এই রেখাটাকে আমরা বলছি নিরক্ষরেখা, ঠিক আছে। আর উত্তর থেকে দক্ষিণ এই রেখাটাকে আমরা বলছি মেরুরেখা, ঠিক আছে। এরপর পৃথিবী যে হেলানো থাকে 22.5 ডিগ্রি কিন্তু হেলানো থাকে, উত্তর পূর্বের মাঝে বরাবর 22.5 ডিগ্রি উত্তর মেরু থেকে হেলানো থাকে। ঠিক একই রকমভাবে দক্ষিণ মেরু থেকেও 66.5 ডিগ্রি হেলানো থাকবে পশ্চিম দিকে। ক্লিয়ার? যেরকমভাবে এই দিকে হেলে থাকবে ঠিক এইভাবে এইখানেও কিন্তু হেলে থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু তোমরা চিত্রটা অঙ্কন করবে, চিত্র অঙ্কন করলেই কিন্তু পুরো মার্কস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের তাড়াহুড়ো মনে হয় ভিডিওটাকে পজ করবে, করে দিয়ে তোমরা সুন্দরভাবে খাতায় টুকে নেবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাচ্ছি 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে বলা আছে দেখো, যে 4 দাগে বলেছে কি হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও, ঠিক আছে। এখানে আমরা প্রথমে যে পর্বতশ্রেণী সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে কি হিমাদ্রি হিমালয়, ঠিক আছে। হিমাদ্রি হিমালয়, আর যে টেথিস হিমালয়ের দক্ষিণে অবস্থিত। হিমাদ্রি হিমালয়ের যে উচ্চতা সবচেয়ে বেশি হয়। এই শ্রেণীর বিখ্যাত পর্বতশৃঙ্গ যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি প্রভৃতি এইখানে অবস্থিত। এরা সারা বছর কিন্তু বরফ দ্বারা ঢাকা থাকে। তারপরেরটা দেখো, ক্ষয়েরটা দেখো, যে হিমাচল হিমালয়। হিমাদ্রি হিমালয়ের কিন্তু দক্ষিণে হিমাচল হিমালয় অবস্থান করে। পীরপঞ্জল, ধৌলারি, তারপরে হচ্ছে নাগটিক্কা প্রভৃতি পর্বতশ্রেণী এখানকার উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গের নাম হচ্ছে যে কেদারনাথ, চৌখম্বা, বদ্রীনাথ, ত্রিশূল, এইগুলো উল্লেখযোগ্য, ঠিক আছে। এরপরে আরেকটা পয়েন্ট আছে আমাদের, যে গয়েরটা দেখো, গয়েরটা হচ্ছে শিবালিক হিমালয়, ঠিক আছে। শিবালিক হিমালয় যেটা হচ্ছে হিমালয়ের দক্ষিণতম পর্বতশ্রেণী হলো শিবালিক হিমালয়। জম্বু, ডাফলা, মিরি, আরোর প্রভৃতি যে পাহাড় এখানে অবস্থান করেছে। শিবালিক ও হিমাচলের মাঝে উপত্যকাগুলিকে দুন বলা হয়, যেমন দেরাদুন, ঠিক আছে। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, যে 1 দাগের ক, এখন পর্যন্ত সবচেয়ে পুরানো আদি মানুষ খোঁজ পাওয়া গেছে কোথায়? এখানে এশিয়াতে, পূর্ব আফ্রিকাতে, আমেরিকাতে। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে পূর্ব আফ্রিকা, ঠিক আছে। উত্তরটা আমি লিখে দিয়েছি রেড কালারের পেন দিয়ে, ঠিক আছে। তারপর ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা কি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন 3টে অপশন আছে, যা ফ্রাঁসোয়া জারিজ, চার্লস ম্যাসন, দয়ারাম সাহানি। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে যা ফ্রাঁসোয়া জারিজ, যা উত্তর তোমাদের রেড কালিতে লিখে দিয়েছি, ঠিক আছে। গ, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, প্রাক ইতিহাস না প্রাক ইতিহাস না ঐতিহাসিক? এখানে প্রাক ইতিহাস যুগের সভ্যতা, সেই উত্তরটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। সঠিক করে ভিডিওটাকে ধীরে ধীরে দেখবে এবং নোট ডাউন করবে। এরপরে দেখো 2 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 2 দাগের প্রশ্নে কিন্তু স্তম্ভ মেলাতে বলেছে, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাতে বলেছে, ঠিক আছে। এই ক স্তম্ভ খ স্তম্ভ তোমাদের কাছে প্রশ্ন আছে দেখো, এবং আমি শুধুমাত্র উত্তরটা করে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বন্দরনগর দেখা গিয়েছিল কোথায়? লোথালে, ঠিক আছে। লোথালের সঙ্গে সমান হবে, পাশাপাশি উত্তরগুলো লিখে দিয়েছি। যেটা রেড কালিতে রেখেছি সেটা হচ্ছে উত্তর। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে, ঠিক আছে। উচ্চ এলাকা কোনটা ছিল? সিডাডেল, ঠিক আছে। এই ছিল কিন্তু তোমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলানো। ক্লিয়ার? এরপরে আমরা দেখব 3 নম্বরের প্রশ্ন,
একটি বা দুটি বাক্যে উত্তর লিখতে বলেছে। এখানে কয়ের দাগের যে প্রশ্নটা কি, মেহেরগড় সভ্যতা কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো। এখানে উত্তরটা দেখো, মেহেরগড় সভ্যতায় কৃষিপণ্য উৎপন্ন হতো, তার মধ্যে উল্লেখযোগ্য গম আর হচ্ছে যব। তারপরের প্রশ্নটা দেখো, তার প্রশ্নে কি বলা আছে, ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা হচ্ছে কি বলা আছে, উপমহাদেশের পুরানো গুহা বসতি প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম কি। ঠিক আছে, ভীমবাটকা, প্রথমেই আমরা যেটা জানবো ভীমবাটকা। ওকে, তো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু ভীমবাটকা অবস্থান করে। এটি একটি গুহা, এখানে গুহা বসতির প্রমাণ পাওয়া গিয়েছে। তারপর অজন্তা, অজন্তা কি মহারাষ্ট্রে অবস্থিত পুরানো গুহা বসতির এখানেও প্রমাণ পাওয়া গিয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি চারের দাগের প্রশ্ন। চারের দাগের দেখো, চারের দাগের প্রশ্নে কি বলা আছে, চারের দাগের প্রশ্ন বলে দিয়েছে, তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন। সেটার উত্তর দেখো, আমি মনে করি, যেহেতু বলেছে তুমি কি মনে করো, তাহলে আমাকে যখন লিখতে হবে তখন আমি মনে করি বলে লিখব। ঠিক আছে, তাহলে আমি মনে করি আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে একটি জরুরি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। যেমন কি কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, মানুষ কাঁচা মাংস বা খাবার খেত। ঠিক আছে, পরবর্তীকালে তা আগুনে ঝলসে খেতে আরম্ভ করলো। দ্বিতীয়ত কি, আগুন ব্যবহার করে বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করা হয়। 3 দেখো, প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেতে আগুনের ব্যবহার শুরু করা হয়। ক্লিয়ার, এই হচ্ছে তোমাদের 3টে প্রশ্ন, উদাহরণ দিয়ে দিলাম আমরা। ক্লিয়ার। একের প্রশ্নটা দেখো, বহুমুখী প্রশ্ন, সঠিক উত্তর খুঁজে বার করতে হবে এবং টিক দিতে হবে। তাহলে আমরা কি করব, প্রশ্নটাকে আগে তুলে দেবো, তুলে দিয়ে যেটা উত্তর হবে সেটা দাগ নাম্বার সহ লিখে দেব। ঠিক আছে, আমি আর এটা লিখে দেখাচ্ছি না, দেখো প্রশ্নই করে দিচ্ছি। ভারতবর্ষের জাতীয় পতাকা কোন রঙটি নিচের দিকে থাকে। এখানে সবুজ রঙটা কিন্তু নিচের দিকে থাকবে, তাই আমাদের উত্তর হয়ে যাবে 2। ঠিক আছে, ক্ষয়েরটা দেখো, জাতীয় পতাকা সাদা রং কিসের প্রতীক। জাতীয় পতাকার সাদা রঙের প্রতীক হলো শান্তি ও পবিত্রতার প্রতীক। 3-এরটা সঠিক হবে। তারপর গয়েরটা দেখো, প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার আগে। এখানে 1-এরটা কিন্তু সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা কি বলেছে, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়। এখানে 3-এরটা কিন্তু সঠিক হবে, অস্থি ভঙ্গের ক্ষেত্রে স্প্লিন্টটা আমরা ব্যবহার করি। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, শূন্যস্থান পূরণ। এখানে তো শূন্যস্থান পূরণগুলো আমরা করছি। দেখো যে ভারতবর্ষের জাতীয় পতাকা সাদা রঙের অংশটির মাঝখানে নীল রং এবং 24টি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। তারপরে ক্ষয়েরটা দেখো, জাতীয় শোক প্রকাশ, জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামানো হবে। গয়েরটা দেখো, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম শ্বাসকার্য চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘ, বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যিক। ঠিক আছে, এরপর আমরা দেখো সারণীর মধ্যে সমাতা বিধান করতে বলেছে। এখানে 3-এর দাগের দেখো, এখানে প্রত্যেকটা বাম দিকে প্রত্যেকটা দাগ নাম্বার দেওয়া আছে, আবার ডান দিকেও দাগ নাম্বার দেওয়া আছে। আর এইখানে তোমাদের জায়গা দিয়েছে যে এর দেখো এই বাম দিকেরটা ডান দিকের কার সাথে মিলিত হয়েছে সেই দাগ নাম্বারটা দিতে হবে। অশোক চক্রটা এটা কার সঙ্গে ঠিক হবে, অশোক চক্র যে অবাধ অগ্রগতির প্রতীক। ঠিক আছে, এখানে 3-এর সঙ্গে সমান হবে, তাই 3 দিয়ে দিয়েছি। ত্রিবর্ণ রঞ্জিত, এখানে কিন্তু 7-টা ভারতবর্ষের জাতীয় পতাকা হয়ে যাবে, তাই এখানে আমরা 7 করে দিয়েছি। সবুজ রঙটা কি হবে, সবুজ রং সুজলা সুফলা সমৃদ্ধি ভূমি এবং তারুণ্যের প্রতীক, তাই এখানে 6-টাই কিন্তু এখানে হয়ে যাবে। অচৈতন্য ব্যক্তি, এখানে অচৈতন্য ব্যক্তি দ্রুত জ্ঞান ফেরাতে হবে, 2-এরটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, স্বল্প রক্তপাত হয়েছে,
তাহলে ক্ষতস্থানে আঙুল দিয়ে চেপে ধরতে হবে, এটা এক একটা কিন্তু এখানে হয়ে যাবে ওর সাথে, ঠিক আছে। এরপর চয়েরটা দেখো, প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে কি করতে হবে, দ্রুত স্থানান্তরিতকরণের ব্যবস্থা করতে হবে, তাই পাঁচেরটা এখানে হয়ে যাবে চয়ের সঙ্গে, ঠিক আছে। এরপরে যে দুটো প্রশ্ন আছে দেখো, দুটো প্রশ্নে বলে দেওয়া আছে চারের দাগের, জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন লিখো, এবং ক্ষয়েরটা দেওয়া আছে তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি যে পোস্টার তৈরি করো। তাহলে চয়ের কয়েকটা উত্তর দেখো, জাতীয় পতাকার ব্যবহার বিধি, প্রথম, জাতীয় পতাকার স্থান সর্বদা অন্যান্য পতাকার উপরে এবং ডান দিকে। 2, প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা উড্ডায়মান থাকে। 3, কেবলমাত্র জাতীয় পতাকা জাতীয় উৎসবের দিনে, যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিন, গান্ধীজির জন্মদিন, এই সমস্ত দিবসে জনসাধারণের কোনো প্রতিষ্ঠানে, সংঘে এবং বাড়িতে জাতীয় পতাকা উড়াতে পারে, ঠিক আছে। এরপর চারেরটা কী হবে, চারেরটা দেখো, চারেরটায় রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃতদেহ ছাড়া অপর কোনো ব্যক্তি বা বস্তু আচ্ছাদনের উপরে রূপে জাতীয় পতাকা কিন্তু ব্যবহার করা হবে না। 5, রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃত্যুতে বা জাতীয় শোকের দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে। 6টা কি, শোকযাত্রায় ব্যবহার করার সময় এই পতাকা সকলের, এই শোভাযাত্রায় যদি আমরা ব্যবহার করি তার সময় এই পতাকা সকলের পুরো ভাগে থাকে এবং পতাকাবাহীর ডান কাঁধে থাকবে। পতাকা বহনের সময় যাতে পতাকা শায়িত না হয়ে বা বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এরপর তোমরা জাতীয় পতাকার একটা চিত্র অঙ্কন করবে এবং কালার করবে। আমার কাছে কালার নেই তাই কালার করতে পারিনি, তাই দেখিয়ে দিয়েছি। ওপরে গেরুয়া, তারপরে মাঝে সাদা, তারপরে হচ্ছে নিচে হচ্ছে সবুজ রং, আর একটা অশোক স্তম্ভ যেটা হচ্ছে তোমার ব্লু কালারে, ওকে, বা আকাশি কালার দিয়ে। এরপর ক্ষয়েরটা দেখো, তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধের প্রয়োজনীয় পদক্ষেপ। 1 হচ্ছে কি, তাপপ্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন, পর্যাপ্ত পরিমাণের জল পান করুন, গরমে সুতির হালকা ঢিলেঢালা পোশাক পরুন, ছাতা ব্যবহার করুন বাইরে যাওয়ার সময়, বাইরে বেরোলে পানীয় জলের বোতল সঙ্গে রাখুন, বেশি পরিমাণ ঘাম বেরিয়ে গেলে ওআরএস পান করুন। তারপরেরটা কী হবে, তেল বা মশলা জাতীয় খাবার কম খেতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাড়িতে তৈরি দই লস্যি যে খেতে পারেন এবং রসালো ফল খেতে হবে, অনেকটা সময় রোদে না হেঁটে কোনো ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে। এই সমস্ত পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ উত্তর। এখানে শুধুমাত্র আমরা উত্তরটাই আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রশ্নপত্রে যেহেতু উত্তর লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথম দেখো, অ্যাক্টিভিটি 1-এ কী আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ এই যে প্যাসেজ আছে এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়বে এবং সেইখান থেকে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 1টা লিখব। প্রথমে কজ দেওয়া আছে আর হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে এফেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তো কজ, এখানে এফেক্টটা কী আছে, টাফি ডিপড ইন দ্য নিট ইনটু দ্য ওয়াটার, এখানে কজ কী হবে, কজটা হয়ে যাবে হি ওয়েন্টেড টু সেভ দ্য লিটিল ডল ফ্রম দ্য ড্রোন, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা দেখো, দ্য লিটিল ডল ফিল অন দ্য টেবিল, এখানে এফেক্টটা কী হবে, এখানে এফেক্টটা হবে হার হেড ব্যাংড টু দ্য টেবিল অ্যান্ড সি ব্যাং টু ক্রাই, ঠিক আছে। তারপরে দেখো 3-এরটাই এফেক্ট যেটা দেওয়া আছে, দ্য পুলিশম্যান ডল টক ফেয়ার্স, দ্য পুলিশম্যান ডল টক ফেয়ারসলি, ঠিক আছে। এখানে উত্তরটা কী হবে, টাফি
caught the little doll in a net and fell on the table banging her head। ঠিক আছে, এটা অ্যাক্টিভিটি 1 গেল। এরপর অ্যাক্টিভিটি 2টা দেখো। অ্যাক্টিভিটি 2তে কি বলা আছে? অ্যাক্টিভিটি 2তে বলা আছে ক্লাসিফাই দ্য আন্ডার ওয়ার্ড দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলামস, 1 ইজ ডান ফর ইউ। প্রথমে যেটা দেওয়া আছে দেখো যে সুগার ইজ সুইট, তারপর দেওয়া আছে দিস ইজ মাই বুক, তারপরেরটা আছে 3এরটা ইউ শুড ক্রাই অ্যান আমব্রেলা হোয়াইল গোয়িং আউট, 4এরটা মাই মাদার হ্যাজ লং হেয়ার, 5এরটা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে বলেছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন বামপক্ষ ডানপক্ষে সাজিয়ে লিখতে বলেছে। ঠিক আছে, এটা তাহলে আমাদের সাজিয়ে লিখতে হবে। এখানে কাউন্টেবল নাউনগুলো কি কি হবে? যেমন প্রথমটাতে দেখো সুগার, সুগার আর হচ্ছে বুক, দুটো সুগার যেহেতু দেওয়া আছে, আর এখানে হচ্ছে 2এরটায় দেখো বুক, এগুলো কিন্তু তোমার হচ্ছে কাউন্টেবল। ক্লিয়ার? এবারে দেখো আনকাউন্টেবলের মধ্যে হচ্ছে তোমার এখানে হয়ে যাবে, দেখো কাউন্টেবলগুলো আগে বলে দিই, তারপর দেখো 2 নম্বরে আমব্রেলা গ্লাস এগুলো কিন্তু গণনা করা যায়। আর আনকাউন্টেবলের মধ্যে হেয়ার ওয়াটার, ঠিক আছে, আর এখানে যদি সুগারস যদি বলে দেওয়া হয় অনেকগুলো, সেই ক্ষেত্রেও কিন্তু আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলা আছে? অ্যাক্টিভিটি 3তে বলা আছে মেক দ্য সেন্টেন্স ফ্লোয়িং ওয়ার্ড, অর্থাৎ বাক্য রচনা বলেছে। প্রথমে দেখো ডিসপেয়ার দিয়ে বাক্য রচনা, এ ফিউ পজিটিভ ওয়ার্ড ক্যান টার্ন ডিসপেয়ার ইনটু হোপ, এটা 1 হয়ে যাবে। 2এর দাগে দেখো স্টারডি, দ্য চেয়ার ডাজ নট লুক ভেরি স্টারডি। ওকে, তারপর 3এরটা দেখো যে মাই স্টিল ফিল্ড, দ্য ম্যাজিশিয়ান স্টিক্স মাই স্টিল ফিল্ড দ্য অডিয়েন্স। ঠিক আছে, তারপরে হচ্ছে 4এরটা দেখো রেস্কিউ, দে আর পারফর্মিং অ্যান অ্যাটেম্পট অফ এ রেস্কিউ। তারপরে 5এরটা দেখো এক্সিস্টিং, এ নিউ অ্যান্ড এক্সিস্টিং লাইফ লে এ হেড অফ হিম। তো এইভাবে তোমরা কিন্তু পুরো অ্যাক্টিভিটিগুলো, বা তাছাড়াও তোমরা যদি ডিসক্রিপশন বক্সে যাও সেখানে প্লেলিস্ট দেওয়া আছে, সেইখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ।